তোমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, কিছু হতে না হতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়ি পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে বলতেই কেঁদে দিল তে। বয়স 19-20 হবে, এইটুকুনি একটা মেয়ে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হলো? এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানেন। সহি বলল, এমন কেন তোমার বর? তে গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই সহ্য করতে পারে না। আমার নাক সিটকায় সবকিছুতে অহংকারী মানুষ, কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখিনি আমরা গরিব বলে, আমার বাবাকে বলে ছোট লোক। সহি বললেন, এসব মোটেও ভালো না, অহংকার পতনের মূল। এ বলল, আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকেও বলি না, উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিল, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটা খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারতো, এত বদমেজাজে ছিল, তারপরেও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। সহি বলল, তোমার প্রতি তার কোনো টান নেই, তুমি কি বুঝতে পারো না? না, টান থাকলে আমি মারধর খেয়ে পড়ে থাকতাম এই বাড়িতে। পড়ে থাকবোই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মুখের উপর গেট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল গেট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে, তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বলল বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন? যাই হয়ে যাক, ওই লোকটার সাথে আর কোনোদিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার, এত দম্ভ যে মাটিতে পা পড়ে না। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে? এত ছোট লোকের মতো চলাফেরা কেন? এসব কথায় জর্জরিত করে আমাকে। সহি বলল, তুমি আমার কাছে এসে ভালো করেছো, কিন্তু তুমি আমার কথা শোনো, বাচ্চাটার কথা জানিয়ে দাও তোমার হাজবেন্ডকে। তে বলল, জানে ভালো করে। সহি অবাক হয়ে বললেন, জানার পরে বের করে দিল? তোমার হাজবেন্ডের কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? থাকলে তো ভালোই হতো, কিন্তু সবাই তো আমার মতো গর্ধব নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডার সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়, কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। সহির হাসি পেল কথাটাই, কিন্তু উনি নিজের ভাব গম্ভীর্যতা ধরে রেখে বললেন, তোমার গায়ের রং শ্যাম কালো, এটা বলে কি খোটা দেয় তোমাকে? তে বলল, মা গো মা, খোটা দেবে কেন? আমার চেহারা কি মায়া, তাই এতদিন একটু হলেও আদর্শ হাত পেয়েছি। আর সেও এত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রং। তাছাড়া গায়ের রং ফর্সা হলেই কি সুন্দর বলে তাকে? মুখটা সারাক্ষণ হনুমানের মতো করে রাখে, আমাকে দেখলি নাকটাকে এমন ভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা, আর পায়খানা তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। সহি নড়ে চড়ে বসলেন, হাসলেন। তে তা দেখে বলল, আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছি না। আমি পরামর্শ নিতে এসেছি, পরামর্শ দিন। আপনার ফি অনেক, বারবার আসতে পারবো না। সহি বলল, তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও, যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। তে বলল, ওসব কথা ছাড়ুন, আমি কি করব সেটা বলুন। সহি বললেন, আমার আরো প্রশ্ন আছে। তে দেখো, তোমার স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা খুব সহজ আবার খুব কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজবেন্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন জুগিয়ে চলতে চেয়েছো? তে বলল, অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। সহি হেসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। তে বলল, শাশুড়ি মা বলেছে সেজেগুজে থাকতে, তাই রাতে সাজগুজ করতাম, কিন্তু সেই গন্ডার তো সাজগুজো পছন্দ করে না। সে এবার ভীমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য, ভাবতে পারেন? সহি বলল, কি বলো? এ তো রীতিমতো অত্যাচার। শুধু কি তাই, আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিন খাইনি। আমার ব্যবহার করা সাবান কখনো ইউজ করেন, আমার কাপড় চোপড় কখনো তার আলমিরায় ঠাঁই পায়নি। তের চোখে পানি টলমল করে ওঠে। সহি তাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না তে, বি স্ট্রং। তে টিস্যু দিয়ে নাকের পানি মুছে বলল, কাঁদবো না আর, অনেক কেঁদেছি। সহি বলল, গুড। তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যের সম্পর্ক কেমন? ভালো। শুধু তোমার সাথে এমন করে? হ্যাঁ। তোমার শাশুড়ি ছেলেকে একটু বকাঝকা করে না, বোঝায় না? তে অবাক কণ্ঠে বলল, অত বড় কলিজা কার? এমন গন্ডার যে একটা চিৎকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমার শাশুড়িটা মানুষ খারাপ না, ওনার বাকি ছেলে মেয়েগুলো অতটা খারাপ না, কিন্তু এটা গুন্ডা হয়েছে। সহি বলল, এই পর্যন্ত কতবার ঘর থেকে বের করে দিয়েছে? বিয়ের পর ঘর থেকে বের করে দিয়েছে 40-45 বারের মতো, বাড়ি থেকে এই 3য় বারের মতো। আর
কত অপমান সইব বলেন? দারোয়ান আর কাজের বুয়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল ঠোঁট টিপে। আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তখন। প্রত্যেকবার ঘর থেকে বের করে দিলে শাশুড়ি এসে চেঁচামেচি করলে ঘরে ঢুকাতো, মেঝেতে শুতে বলতো। অনেক রাত মেঝেতে ঘুমিয়েছি, শীতে কেঁপেছি, একটুও মায়া হয়নি। আমাকে বের করে দিলে শাশুড়ি বলতো, ওকে ঠেলে তুই ঘরে ঢুকে যাবি, বলবি এটা আমার ঘর। বলেছো? হ্যাঁ বলেছি, বিনিময়ে মেঝেতে ঘুমাতে হয়েছে। আপনি না দেখলে বুঝবেন না। একটা আগাগোড়া বর্বর প্রকৃতির মানুষ সে। নেই মায়া দয়া, টান মোহব্বত, ভালোবাসা, টনে টনে ইগো আর অহংকার, দম্ভ, রাগ আর ক্ষমতার বড়াই। আমাকে ইচ্ছে করলে কাছে টেনে নিয়েছে, আবার ইচ্ছে করলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, বলেছে এটা তোমার বাড়ি নয়। আমি একটা হাতের পুতুল, আমি কোথায় যাব এখন? সহি বলল, হতাশ হইও না তে, তোমার কোনো বদ অভ্যেস আছে যা তোমার বর অপছন্দ করে। তে বলল, সে তো অনেক আছে, এত কথা বলতে চাই না, আমি ডিভোর্স চাই ব্যাস। সহি বলল, তাহলে বাচ্চা অ্যাবর্শন করিয়ে ফেলো। তে বলল, গন্ডারের বাচ্চা গন্ডারই তো হবে, রেখে লাভ কি? সহি ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা টেনে বলল, কিন্তু অ্যাবর্শন করানোর সময় তোমার হাজবেন্ডকে লাগবে, তার অনুমতি ছাড়া হবে না। তের কপালে হাত, আমি এই লোকটার সামনে আর যাব না ভাবছি। সহি বলল, বাচ্চাটা তোমার একার না, তাই তোমার একার সিদ্ধান্ত কিছু হবে না, আর এটা অনেক সেনসিটিভ ইস্যু। তে অনুরোধ করে বলল, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন, আমি এখন শুধু আমার কথা ভাবছি। এই বাচ্চা তো ওরা নষ্ট করতে দেবে না, আমাকে জিম্মি করার একমাত্র হাতিয়ার বাচ্চাটা। সহি খসখস করে কিছু যেন লিখলেন কাগজে, তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সন্ধ্যায় পারলে আমার বাসায় এসো, তোমাকে বেস্ট সলিউশন দেব আমি, এটা অ্যাড্রেস। তে বলল, আপনার বাড়িতে কেন? সহি বললেন, ডিভোর্স পেপার রেডি করার জন্য তোমাদের বিষয়ে আমাকে আরো স্টাডি করতে হবে। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা যায় না। তে বলল, ওরা আমাকে ডিভোর্স লেটার পাঠাবে, আমি চাইছি আগে ভাগে পাঠিয়ে দিতে, তাহলে এই একটা জায়গায় আমি জিতবো। ওই লোকটা ভেবেছে আমি তার হাতের পুতুল। সহি বললেন, না না তে, তুমি কারো হাতের পুতুল নও, তোমার কি জিদ, তুমি অবশ্যই জয়ী হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাকে সে কখনো চড় থাপ্পড় মেরেছে? না মানে তোমার গালের পাশে একটা দাগ দেখতে পেলাম যে। লজ্জায় কুকড়ে গেল, বলল, দেখুন সেদিন আমাকে শেভ করিয়ে দিতে বলল, আমি কি ওসব পারি নাকি? শেভ করিয়ে দিতে গিয়ে গাল কেটে দিলাম, তাই আমার গালও ছিঁড়ে দিল। সহি বলল, কিভাবে? তে চোখ নামিয়ে রাখলো, উত্তর দিল না। আহা, ঘরদোর সব আন্ধার হয়ে গেল, ফিরে আয় বউ, এত মেজাজ গরম হলে জামাইয়ের ঘর করতে পারে না মেয়েরা। তে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা, তোমার ছেলের কাছে আর যাব না। আমি সস্তা হতে হতে একবারে নিচে নেমে গিয়েছি। রেগে গিয়ে বলল, তোর মতো মেয়ে তো আর আমি দেখিনি, তুই ভাবলি কি করে আমার ছেলে তোকে আনতে যাবে? থাক ওখানে, মর। তে অবাক কণ্ঠে বলল, তোমাদের রূপ দেখা হয়ে গেছে আমার। জিয়ন জাংকুককে বলবে ওই জিয়ন বাড়িকে পা দেখিয়েছি আমি। টুক করে ফোনটা কেটে দিল তে। জিন রাগ সংবরণ করার জন্য পাইচারি করতে করতে বলল, দেখেছো ওই মেয়ের গলা কত বড় হয়েছে, দেখেছো তোমরা? এই বাড়িকে নাকি পা দেখিয়েছে। উপস্থিত কেউ কোনো জবাব দেয়নি। জাংকুক এসে দরজার কাছে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে বলে উঠল, কে কাকে পা দেখিয়েছে মা? চমকে উঠলেন ছেলের গলা শুনে, বললেন, কেউ না, আমরা অন্য কথা বলছিলাম কি বউটারে আনতে যাবি না? বাচ্চা পেটে নিয়ে বাপের বাড়ি আর কতদিন থাকবে? জাংকুক বলল, সে বাচ্চা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়েছে, দেখি কত দূর এগোয়। সহ বাড়ির সবাই চমকালো কথাটায়। জিনের বড় মেয়ে বলল, ওর সাহস তো কম না, দেখেছো মা মেয়েটা কত বড় শয়তান? জাংকুক বলল, ও শয়তান, ওর পুরো গোষ্ঠী শয়তান। জিনের বুকটা কাঁপছে, তার বংশধর এভাবে চলে যাবে? না না, হতে পারে না। তিনি বললেন, বউটার কথা ছাড়, বাচ্চাটার কথা ভেবে বউটাকে নিয়ে আয় বাবা। জাংকুক মায়ের দিকে ফিরে চাইলো। জিন আর কিছু বলার সাহস পেলেন না। রান্নাঘরে গিয়ে তেকে ফোন দেওয়া মাত্রই তে ফোন তুললো, বলল, আবার কি? তোর পায়ে পড়ি, বাচ্চাটা নষ্ট করিস না। তে বলল, তোমাকে কে বললো কথাটা? জাংকুক বলেছে তুই ওর হাতে মরতে চাস। তে বলল, তোমার ছেলেকে এখানে পাঠাও, কে মরবে সেটা তখন দেখা যাবে। জাংকুকের গলা শোনা গেল, মা গরম পানি দাও। তে তার গলা শুনে ফোন কেটে দিল। গলার আওয়াজটা শুনলেই ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে ওই লোক। আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা মুখ ফুটে বলতে পারিনি। কিছু বলার আগেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। মেঝেতে কখনো ঘুমিয়েছো আম্মা? আমি ঘুমিয়েছি। মুখে অনেক কিছু বলে ফেলা যায়। আমি কি তোমাদের সব কথা বলি না? তাই তোমরা পেয়ে বসো। আমি কি ইচ্ছে করে ওই বাড়ি থেকে চলে এসেছি? নিরঞ্জন বললেন, মুখ পাকাবি না, বিয়ে দিয়ে দিয়েছি যখন তখন ওখানেই থাকতে হবে। এত তেজ কেন তোর? জামাই ওরকম বকতেই পারে, বেরও করে দিবে, তাই বলে সোজা চলে আসবি? আর ও যে এখন ডিভোর্স দিবে বলছে, ডিভোর্সীদের এই সমাজে কোন চোখে দেখে সেটা জানিস? গায়ে রক্ত মাংস কিছু আছে তোর যে বাচ্চাটা নষ্ট করবি? ওর অভিশাপে মরে যাবি। বাবা একটা প্রাণ নিয়ে খেলা শুরু করেছিস তোরা সবাই মিলে। এখন তো সব আমার দোষ, সবাই এখন ধোয়া তুলসী পাতা। ওই লোকটা কি কিছু বলতে পারো না? নিজের মেয়ে আমার
আমাদের কথা শোনে না, সেখানে পরের ছেলে কোন ছাই? কে বললো? তুমি বলছো আমি ওখানে লাথি খেয়ে পড়ে থাকি? হ্যাঁ থাকবি। তোর বাপের কি অট্টালিকা আছে যে জামাই কিছু বলতে না বলতে ঠ্যাং দেখিয়ে চলে আসবি? কত বড় বেয়াদব তুই, ওই বাড়িতে ঠ্যাং দেখিয়েছিস? কে বললো? আমার বমি পাচ্ছে। আমার সাথে চিল্লাচিল্লি করবে না আম্মা, আমি একদম বেরিয়ে যাবো এই বাড়ি থেকে, কেউ খুঁজেও পাবে না।